ফিফথ ইয়ার সবাই জয়েন করেছো? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা টপিক হচ্ছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। এই ডিজিজটা খুবই ইম্পর্টেন্ট ইন রেসপেক্ট অফ এক্সাম বলো অথবা এমনিও ডেইলি প্র্যাকটিসে আমরা জিআইএ পেশেন্ট সবসময় পেয়ে থাকি। তোমরা যখন ওয়ার্ডে তো অনেকদিন ধরে যেতে পারছো না, ওয়ার্ডেও প্রায় এই জিআইএ পেশেন্ট ভর্তি থাকে। তোমরা কি এই স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ তো না? ইয়েস স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা করে দিই, আনমিউট করে দিই তাহলে। ওকে ঠিক আছে, তাহলে আমরা টপিকটা শুরু করি। জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস আজকে আমাদের টপিক, বেশ বড়ই, প্রায় 55 এর মতো স্লাইড আছে। Epidemiology of juvenile idiopathic arthritis is the most common rheumatic disease in children and one of the more common chronic illness of childhood. যতগুলি ক্রনিক ইলনেস ডিজিজ আছে বাচ্চাদের হয়, এর মধ্যে juvenile idiopathic arthritis is one of the most common chronic disease. The worldwide incidence of GIA ranges from 0.8 to 22.6 per 1 lakh children per year, with prevalence ranges from 7 to 401 per 1 lakh. আমরা দেখা যাচ্ছে যে যে ডিজিজগুলিকে আমরা ক্রনিক ডিজিজ বলি সেগুলির মধ্যে জিআইএ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন রিউমেটিক ডিজিজ। Etiology and pathogenesis of GIA are not completely understood, although both immunogenetic susceptibility and external trigger are considered necessary. Twin and family studies suggest a substantial role for genetic factors. GIA is a complex genetic trait in which multiple genes may affect disease susceptibility. Variants in major histocompatibility complex class 1 and class 2 region have indisputably been associated with different GIA subtypes. অর্থাৎ যে এই জিআইএ যে প্যাথোজেনেসিস এবং ইটিওলজি কমপ্লিটলি বোঝা যায় না, বাট এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটা জেনেটিক রোল আছে এবং এখানে মাল্টিপল জিনের একটা সাবসেপ্টিভিটি বা এখানে এফেক্টেড থাকে এবং হিস্টোকমপ্লিট কমপ্লেক্স ক্লাস 1 and 2 রিজন হ্যাভ ইনডিসপুটেবলি হ্যাভ এই জিআইএর সাথে অ্যাসোসিয়েটেড। Pathogenesis: GIA is an autoimmune disease associated with alteration in both humoral and cell media immunity. অর্থাৎ আমাদের দেহে যে ইমিউন সিস্টেম আছে, it itself generate the disease এবং এখানে both humoral and cell media immunity involvement থাকে। T lymphocytes have a central role releasing pro-inflammatory cytokines favoring a type 1 helper T lymphocytes। মানে যে সাইটোকাইন গুলি রিলিজ হয়, আমরা জানি যে ইনফ্লামেটরি কন্ডিশনে বা কোনো অ্যালার্জি কন্ডিশন যেটা আমরা বলি না কেন, যে ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ হয় সেগুলি এই এখানে একটা রোল আছে প্যাথোজেনেসিসে। টি লিম্ফোসাইটস এন্ড বি সেল অ্যাক্টিভেশন, ইমিউন কমপ্লেক্স ফরমেশন এন্ড কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন অলসো প্রমোট ইনফ্লামেশন। এখানে বি সেলের অ্যাক্টিভেশন হয়, আলটিমেটলি ইমিউন কমপ্লেক্স ডেভেলপ করে, তারপর কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয় এবং এখানে আলটিমেটলি একটা ইনফ্লামেশন জেনারেট হয়। Inheritance of specific cytokines like LLE may predispose to upregulation of inflammatory network, resulting in systemic disease or more severe articular disease. এখানে আমরা পরবর্তী দেখব যে একটা সিস্টেমিক অনসেটও থাকে জিআইএ এর একটা টাইপে, অন্যান্য অর্গান অনেক ইনভলভ হয়, বাট মেইনলি যে জয়েন্টটা সিভিয়ার আর্টিকুলার ডিজিজ হয় জিআইএ। সিস্টেমিক জিআইএ is characterized by dysregulation of the innate immune system with a lack of autoreactive T cell and autoantibodies. এবং যেটা সিস্টেমিক জিআইএ সেইখানে সাধারণত আমাদের যে ইমিউন সিস্টেম, আমাদের ইননেট বা আমাদের নিজস্ব যে ইমিউন সিস্টেম আছে সেটা ল্যাকিং হয় এবং
টি লিম্ফোসাইট এবং অটো অ্যান্টিবডি জেনারেট হয়, হয় ইনফ্লামেশন এবং আদার সিমটমগুলি বা সাইনগুলি দেখা যায়। All these immunologic abnormalities cause inflammatory synovitis. Synovial membrane যে জয়েন্টে আছে সব এই যে ইমিউন কমপ্লেক্স, এখানে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, অটো অ্যান্টিবডি সবগুলি আলটিমেটলি কি করে সাইনোভিয়াল মেমব্রেনকে ইনফ্লামেশন করে, সাইনোভাইটিস হয়, and characterized pathologically by villus hypertrophy and hyperplasia with hyperemia and edema of the synovial tissue. এখানে ভিলাস হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া হয়, হাইপারেমিয়া হয় এবং আলটিমেটলি ইডিমা হয় সাইনোভিয়াল টিস্যুতে। ভাস্কুলার এন্ডোথেলিয়াল হাইপারপ্লাসিয়া হয়, এখানে যে জয়েন্টে যে ভাস্কুলার সিস্টেমগুলি আছে এটা এন্ডোথেলিয়াল হাইপারপ্লাসিয়া হয়। ইনফিল্ট্রেশন অফ মনোনিউক্লিয়ার এন্ড প্লাজমা সেল উইথ এ প্রিডমিনেন্স অফ টি লিম্ফোসাইট, এবং এখানে আলটিমেটলি ওই জয়েন্টে মনোনিউক্লিয়ার এবং প্লাজমা সেল ইনফিল্ট্রেশন হয় এবং এখানে টি লিম্ফোসাইট প্রিডমিনেন্স, মানে একটা ইনফ্লামেশন হইতে হলে যা দরকার, হ্যাঁ, যে এই যাদের ইনভলভমেন্ট দরকার আলটিমেটলি সবকিছুই হয়। অ্যাডভান্স এন্ড আনকন্ট্রোলড ডিজিজ লিডস টু পেনাস ফর্মেশন, এবং আলটিমেটলি গিয়ে আমরা ছবিতেও দেখবো যে পেনাস ফর্মেশন হয় এবং আস্তে আস্তে প্রগ্রেসিভ ইরোশন এর আর্টিকুলার কার্টিলেজ কন্টিজিয়াস বোন, এবং যে আর্টিকুলার যে কার্টিলেজ থাকে জয়েন্টের মধ্যে সেগুলি ধীরে ধীরে ইরোশন হয় এবং বোনে গিয়ে আলটিমেটলি ইনভলভমেন্ট হয়। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে সাইনোভিয়াল মেমব্রেন বায়োপসি করে একটা 10 বছরের ছেলের, যেটা অলিগো আর্টিকুলার জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস ছিল। দ্যাট ইজ এ ডেন্স ইনফিল্ট্রেশন অফ লিম্ফোসাইট, এই যে লিম্ফোসাইটের ইনফিল্ট্রেশন এন্ড প্লাজমা সেল ইন দা সাইনো, এটা একটা সাইনোভিয়াল মেমব্রেনের মধ্যে দেখা যাচ্ছে যে লিম্ফোসাইট এবং প্লাজমা সেল, ব্ল্যাক গুলি হচ্ছে লিম্ফোসাইট এবং প্লাজমা সেলের ইনফিল্ট্রেশন একটা বায়োপসি এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে এটা আর্থ্রোস্কোপি, যে আর্থ্রোস্কোপি যেটা জয়েন্ট কে দেখার জন্য ভিতরে আর্থ্রোস্কোপি, একটা শোল্ডার আর্থ্রোস্কোপি দেখানো হয়েছে যে পেনাস, এই যে এই দিস আর দা পেনাস, আগে যেটা বলছিলাম হোয়াইট ইজ পেনাস ফর্মেশন এবং এটা কার্টিলেজ ইরোশন, কার্টিলেজ আলটিমেটলি যে কার্টিলেজ গুলো থাকে ইরোশন হয়, এখানে পেনাস ফর্মেশন যে হচ্ছে সেটা আর্থ্রোস্কোপির মাধ্যমে দেখা যাচ্ছে। এখানে একটা এমআরআই 10 বছর একটা বাচ্চার জুভেনাইল রিভার আর্থ্রাইটিস, এখানে দেখা যাচ্ছে যে হোয়াইটিশ যে সাইনোভিয়াল মেমব্রেন নিয়ার দ্য ডিস্টাল ফিমার, হ্যাঁ, ফিমারের এই যে ডিস্টাল ফিমারের যে হোয়াইটিশ সাইনোভিয়াল মেমব্রেন, প্রক্সিমাল টিবিয়া এন্ড পেটেলার এই যে পেটেলার বোন, ফিমার, টিবিয়া। MRI of the knee is useful to exclude ligamentous injury, chondromalacia of the patellar tumor. অনেক সময় আমরা এমআরআই করি দেখার জন্য যে কোনো, যদি অনেক সময় তোমরা জানো যে স্পোর্টসম্যান যারা, ওদের লিগামেন্টাস ইনজুরি হইতে পারে, হ্যাঁ, অথবা পেটেলার কোনো ডিফর্মিটি বা পেটেলার ইনজুরি এবং টিউমার, এটা দেখার জন্য। আর এটা হলো আমাদের এই যে হোয়াইটিশ যে সাইনোভিয়াল মেমব্রেনে দেখা যাচ্ছে। এখন যদি আমরা ক্লাসিফিকেশনে আসি জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিসের, সাধারণত আমরা কাদেরকে বলি যে এইজ অফ অনসেট হতে হবে লেস দেন 16 ইয়ার্স, এটা একটা ক্রাইটেরিয়া। আর এটা হচ্ছে যে আর্থ্রাইটিস থাকতে হবে ওয়ান অর মোর জয়েন্টের। এবং আর্থ্রাইটিস আমরা কিভাবে বুঝবো, সেটা হবে সোয়েলিং অর ইফিউশন অর দ্য প্রেজেন্স অফ 2 or more অফ দ্য ফলোইং সাইন। সোয়েলিং থাকতে হবে অথবা ইফিউশন থাকতে হবে, অথবা এই যে তিনটা সাইনের যে কোনো দুইটা অথবা বেশি থাকতে হবে। এগুলি কি? লিমিটেশন অফ রেঞ্জ অফ মোশন, মুভমেন্টের লিমিটেশন থাকতে হবে। টেন্ডারনেস অর পেইন অন মোশন, যখন আমি জয়েন্টটা নাড়াবো সেখানে ব্যথা থাকতে হবে, এবং ইনক্রিজ হিট। এবং আমরা যখন আমরা টাচ করে আমরা দেখি যে জয়েন্টটা ইউজুয়ালি গরম, হিট থাকে, হ্যাঁ, তাই না? এই তিনটার মধ্যে যে কোনো দুইটা হলে আমরা ধরে নিব যে এখানে এই আর্থ্রাইটিসের সাইন, আর সাথে ইফিউশন এবং সোয়েলিং। ডিউরেশন অফ দ্য ডিজিজ 6 weeks or more, ডিজিজের ডিউরেশন 6 সপ্তাহ তো বেশি হতে হবে। ওয়ান অনসেট টাইপ ডিফাইন্ড বাই টাইপ অফ আর্টিকুলার ইনভলভমেন্ট
in the first 6 months after onset. এই যে আমরা পরে আমরা দেখব যে পলিআর্টিকুলার পোস্টিআর্টিকুলার যে আমরা ক্লাসিফিকেশন করি, সেটা ডিপেন্ড করে যে প্রথম 6 মাসে জয়েন্টের কয়টা জয়েন্ট ইনভলভমেন্ট আছে। এই যে পলিআর্থ্রাইটিস কাকে বলছি আমরা, 5 or more influent joint, যখন 5টা অথবা এর বেশি প্রথম 6 মাসে ইনভলভ থাকবে তাহলে আমরা এটা বলছি পলিআর্থ্রাইটিস। আর 4 or less যদি ইনভলভমেন্ট থাকে প্রথম 6 মাসে তাহলে এটা হলো অলিগোআর্থ্রাইটিস। আর সিস্টেমিক অনসেট ডিজিজ হচ্ছে আর্থ্রাইটিস উইথ র্যাশ এন্ড ক্যারেক্টারিস্টিক কোটিডিয়ান ফিভার, অর্থাৎ এটা জ্বর থাকবে, সাথে তার র্যাশ থাকবে, সাথে আর্থ্রাইটিস থাকবে প্রথমে, তাকে আমরা বলবো সিস্টেমিক অনসেট। এন্ড এক্সক্লুশন অফ আদার ফর্ম অফ জুভেনাইল আর্থ্রাইটিস, এবং অন্যান্য যে জুভেনাইল আর্থ্রাইটিস সেটা আমরা এক্সক্লুড করতে হবে। আচ্ছা, ক্লাসিফিকেশন যদি আসি, দ্য ইন্টারন্যাশনাল লিগ অফ অ্যাসোসিয়েশন ফর রিউমাটোলজি, ইন্টারন্যাশনাল লিগ অফ অ্যাসোসিয়েশন ফর রিউমাটোলজি ক্লাসিফাইড অ্যাজ ফলোজ। এটা হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ পলিআর্থ্রাইটিস। আমরা বলছি যে পলিআর্থ্রাইটিস হলো 6 or more জয়েন্ট যদি প্রথম 6 মাসে ইনভলভ থাকে তাহলে এটা হচ্ছে পলিআর্থ্রাইটিস। তাহলে সেখানে এটার মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হলো রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ আর একটা হলো রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ। আর অলিগোআর্থ্রাইটিস হচ্ছে 4 or less জয়েন্ট যে ফার্স্ট 6 মান্থ ইনভলভমেন্ট থাকে, সেটা আবার এক্সটেন্ডেড এন্ড পারসিস্টেন্ট। এটা আবার দুই ধরনের, এটা পরে আসতেছি কোনটা এক্সটেন্ড কোনটা পারসিস্টেন্ট। আর হলো সিস্টেমিক অনসেট জিআইএ, যেটা আগেই বলছি যে র্যাশ এবং ফিভার থাকবে। এনথেসিয়াইটিস রিলেটেড আর্থ্রাইটিস, এনথেসিয়াইটিস অর্থাৎ ওই যে যেখানে আমাদের লিগামেন্টস বা পাশা যেগুলো এখানে বোনের সাথে বা জয়েন্ট যে জয়েন্ট হচ্ছে, হ্যাঁ সেটা এনথেসিয়াস। এই এনথেসিয়াইটিস রিলেটেড যদি অনেক সময় যে লিগামেন্টাল ইনফ্লামেশনের জন্য যে আর্থ্রাইটিস থাকে সেটা এক ধরনের সোরিয়াসিস, এটা যে সোরিয়াটিক আর্থ্রাইটিস, সোরিয়াসিস হতে পারে এবং আনডিফারেন্সিয়েটেড অথবা কোনোভাবেই ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, সেটা হলো এক ধরনের। এই হলো 7টা ক্লাসিফিকেশন আছে এখানে। এই ক্যারেক্টারিস্টিক অফ এসিআর, আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি এবং ইন্টারন্যাশনাল লিগ অ্যাসোসিয়েটেড রিউমাটোলজি, দুইটা ক্লাসিফিকেশন আইএলএআর, হ্যাঁ চাইল্ডহুড ক্রনিক আর্থ্রাইটিস যে ক্লাসিফিকেশন দুই ভাগে করছে সেটা আমরা যদি এখন দেখি। এসিআর 1977 এটা ক্লাসিফাই করছিল, আইএলআর একটু পরে হচ্ছে আরো 20 বছর পরে 1997 এ। এখানে দেখতে পাচ্ছি টার্ম হচ্ছে জুভেনাইল রিউমাটোলজি। এসিআর এ তারা বলে জেআরএ, যেটা আমরা আগে কিন্তু জেআই এর আগে জেআরএ বলা হতো, জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর ইন্টারন্যাশনাল লিগ বলতেছে যে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। মিনিমাম ডিউরেশন দুইটারই সেম, 6 weeks or more, 6 weeks or more। আর এই যে অনসেট হচ্ছে লেস দেন 16 ইয়ার, এখানেও লেস দেন 16 ইয়ার। আর জয়েন্ট ইনভলভমেন্ট হচ্ছে 4 or less জয়েন্ট ইন ফার্স্ট 6 months আফটার প্রেজেন্টেশন, এটা আমরা বলছি পোস্টিআর্টিকুলার, এসিআর ক্লাসিফিকেশনে বলে। আর এখানে বলে অলিগোআর্থ্রাইটিস। এবং এখানে তোমরা আগে যেটা আমরা বলছিলাম যে দুইটা ক্লাসিফিকেশন আছে, পারসিস্টেন্ট এন্ড এক্সটেন্ডেড। এই পারসিস্টেন্ট হচ্ছে লেস দেন 4 জয়েন্ট ফর কোর্স অফ ডিজিজ যদি হয়, মানে থ্রু আউট দ্য ডিজিজ যদি 4টা অথবা এর নিচে যদি ইনভলভমেন্ট থাকে তাহলে এটা বলে পারসিস্টেন্ট। আর এক্সটেন্ডেড হচ্ছে প্রথম 6 মাসে 4 or less জয়েন্ট ছিল, বাট পরবর্তীতে যদি দেখা যায় যে আরো বেশি জয়েন্ট ইনভলভ হয়ে যায়, যেমন 5টা হতে পারে 6টা হতে পারে, তাহলে সেখানে আমরা বলতেছি এটা এক্সটেন্ডেড 6 মাসে পরে। জিনিসটা তাহলে ক্লিয়ার করতে হবে যে পারসিস্টেন্ট হচ্ছে লেস দেন 4 জয়েন্ট ফর কোর্স অফ ডিজিজ, মানে থ্রু আউট দ্য কোর্স অফ ডিজিজ। প্রথম 6 মাসেও ছিল 4টার নিচে, পরবর্তীতেও এই 4টার নিচেই আছে, 4টা অথবা 4-এর নিচে আছে। আর এক্সটেন্ডেড হচ্ছে যে প্রথম 6 মাসে 4 অথবা তার নিচে ছিল, কিন্তু পরে দেখা গেল আরো বেশি জয়েন্ট ইনভলভ হয়েছে, সেটা হলো এক্সটেন্ডেড। মোর দেন 4 জয়েন্ট ইন ফার্স্ট 6 months আফটার প্রেজেন্টেশন, এসিআর এবার পলিআর্টিকুলার। আর এখানে হলো পলিআর্থ্রাইটিস, যেটা আমরা আগে বলছি রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ পজিটিভ, দুই ধরনের আছে। আর ফিভার, র্যাশ এবং আর্থ্রাইটিস যদি থাকে তাহলে এসিআর ক্লাসিফিকেশন এটা সিস্টেমিক অনসেট। আর আইএলআর এ হচ্ছে এটা এটা হচ্ছে সিস্টেমিক, হ্যাঁ দুইটাই কাছাকাছি। আর হলো আদার ক্যাটাগরিজ ইনক্লুডেড এক্সক্লুশন অফ আদার ফর্মস, আমরা আগেও বলছি
আর এখানে আরো ক্লাসিফিকেশন যে সোরিয়াটিক আর্থ্রাইটিস, এনসিসিআইটিস আর্থ্রাইটিস, আনডিফারেন্সিয়েটেড, এবং ফিটস অন আদার ক্যাটাগরি অফ মোর ওয়ান। আচ্ছা, ইনক্লুশন অফ সোরিয়াটিক আর্থ্রাইটিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, অ্যানক্লাইটিস স্পন্ডিলাইটিস, এখানে এই ক্লাসিফিকেশন নাই, বাট এখানে এগুলিকে ইনক্লুড করছে, যেটা হলো ILARA, ইন্ডিয়ান লিগ অফ অ্যাসোসিয়েশন ফর রিমাটোলজি, ILAR, আর সিআর হচ্ছে আমেরিকান কলেজ অফ রিমাটোলজি। আচ্ছা, এখন ক্লিনিক্যাল ফিচার্স, যেটা পলিআর্থ্রাইটিস, পলিআর্থ্রাইটিস হলো 5 or more joint are involved during the first 6 months. প্রথম 6 মাসে 5টা অথবা যদি এর থেকে বেশি জয়েন্ট ইনভলভ হয়, এটা হলো একটা ক্রাইটেরিয়া। টোটাল জেআই এর 25 to 30% হচ্ছে পলিআর্থ্রাইটিস, আর পিক এজ হচ্ছে 1 to 5 ইয়ার্স, সাধারণত 1 থেকে 5 বছরের বেশি হয়। মোর কমন ইন গার্লস, মেয়েদের বেশি হয়। ইনিশিয়ালি লার্জ জয়েন্ট দেন স্মল জয়েন্ট আর ইনভলভ। ইনিশিয়ালি দেখা যায় যে বড় জয়েন্টগুলি ইনভলভ হয়, পরবর্তীতে স্মল জয়েন্টগুলি ইনভলভ হয়। মেবি সেরোপজিটিভ ও সেরোনেগেটিভ দুইটাই হতে পারে, এটা আমরা আগে বলছি যে, বাট সেরোনেগেটিভ ইজ মোর কমন দেন সেরোপজিটিভ। সেরোপজিটিভ পলিআর্থ্রাইটিস পুয়ার প্রগনোসিস, যেগুলি সেরোপজিটিভ পলিআর্থ্রাইটিস এদের প্রগনোসিসটা খারাপ। Seropositive is said when rheumatoid factor is positive on at least 2 occasions 3 months apart. Seropositive আমরা তখনই বলছি যখন rheumatoid factor পজিটিভ হয়, at least দুইবার আমরা 3 মাসের মধ্যে দুইবার আমরা টেস্ট করে যদি দেখা যায়, বা অনেকবার করতে পারি, কিন্তু দুইবার যদি টেস্ট আমরা পজিটিভ পাই, তাহলে এইটাকে আমরা বলবো সেরোপজিটিভ। আর সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস, সাধারণত জয়েন্টগুলি সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয় দুই দিকেই। আর ক্রনিক আইরাইডোসাইক্লাইটিস রেয়ার বাট লিড টু ব্লাইন্ডনেস। ক্রনিক আইরাইডোসাইক্লাইটিস হতে পারে আইএ, এটা পলিআর্থ্রাইটিসে, এবং সেখান থেকে রেয়ারলি হলো পেশেন্ট মে বিকাম ব্লাইন্ড। অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি মে বি পজিটিভ ইন 25 to 75% কেসে অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ। These are the clinical features of polyarthritis. আর অলিগোআর্থ্রাইটিস যদি আমরা বলি, অলিগোআর্থ্রাইটিস ইজ দ্য মোস্ট কমন। এটা কিন্তু পলিআর্থ্রাইটিস থেকে অলিগোআর্থ্রাইটিসটা হচ্ছে মোর কমন। আর ইট ইজ অ্যাবাউট 40 to 50% অফ টোটাল জেআই। ওখানে আমরা 20 to 25% হয়েছিলাম পলিআর্থ্রাইটিস, আর এখানে অলিগোআর্থ্রাইটিস হলো অলমোস্ট হাফ, জেআই এর অলমোস্ট হাফ হচ্ছে অলিগোআর্থ্রাইটিস। আর্থ্রাইটিস এফেক্টিং 1 of 4 জয়েন্ট ডিউরিং the first 6 months, সেটা আমরা আগে ক্লিয়ার করেছি যে প্রথম 6 মাসে 4 অথবা 4 এর কম জয়েন্ট ইনভলভ হবে, অর্থাৎ less than 5 জয়েন্ট। দুই দিকে যে সাবগ্রুপ দুইটা আছে, 2 পারসিস্টেন্ট অলিগোআর্থ্রাইটিস, এক্সটেন্ডেড অলিগোআর্থ্রাইটিস। পারসিস্টেন্ট বলতেছি যে 4টা জয়েন্ট থ্রুআউট দ্য ডিজিজ প্রসেস, লিমিটেড টু 4 জয়েন্ট। 4টা না, 4 নিচে হতে পারে, 1টা হতে পারে, 2টা 3টা হতে পারে, বাট থ্রুআউট দ্য ডিজিজ প্রসেস এই 4 or less ইনভলভমেন্ট থাকবে। আর এক্সটেন্ডেড তখনই আমরা বলবো যখন 6 মাসের ফার্স্ট 6 মান্থ 4 or less ছিল, বাট আফটার দেন ইফ ইট ইজ মোর, এটা 5 6 or মোর হতে পারে। হ্যাঁ, মানে কিউমুলেটিভ 5 or মোর যদি ইনভলভ হয়, তাহলে আমরা বলি এক্সটেন্ডেড অলিগোআর্থ্রাইটিস। ইউজুয়ালি লার্জ জয়েন্ট অফ লোয়ার এক্সট্রিমিটি ইনভলভ, সাধারণত লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয়, মোর কমন নি অ্যাঙ্কেল। কমন এজ গ্রুপ 1 to 6 years, মেল ফিমেল এটাও বেশি, এখানেও আমরা দেখছিলাম যে ফিমেল আর মোর ইনভলভ 1:5। অ্যাসোসিয়েটেড সাইলেন্ট ইউভিআইটিস এন্ড পজিটিভ অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি, এখানে পজিটিভ হয় এবং আইএ ইউভিআইটিস হতে পারে। প্রগনোসিস রিলেটিভলি গুড ইফ ট্রিটেড ইন টাইম, এবং তাইলে আমরা যদি সময় মতো চিকিৎসা করাই, তাইলে দেখা যাবে যে প্রগনোসিস ভালো। অলিগোআর্থ্রাইটিসের প্রগনোসিস বেটার দেন পলিআর্থ্রাইটিস। এবং পলিআর্থ্রাইটিসের মধ্যে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ যেটা, সেটা হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভটা হচ্ছে প্রগনোসিস ওয়ার্স্ট দেন নেগেটিভ। Systemic onset JIA defined as arthritis with quotidian fever, rash and visceral involvement, including hepatosplenomegaly থাকতে পারে, লিম্ফোডেনিটিস থাকতে পারে, সেরোসিস। অনেক সময় লিউকেমিয়াও, দেখো তুমি এইগুলো কিন্তু আমরা লিউকেমিয়াতে পাই। বাচ্চাদের যে লিউকেমিয়া হলে
দেখা যায় যে হেপাটোস্প্লিনোমেগালি হয়, লিম্ফোডেনিনোপ্যাথি হয়, র্যাশ থাকে, ফিভার থাকে, হ্যাঁ, এবং অনেক সময় লিউকেমিয়াও কিন্তু ইনিশিয়ালি এইভাবে প্রেজেন্ট করতে পারে, সিস্টেমিক অনসেট জিআই এর মতো। সবই লিউকেমিয়াতেও তোমরা দেখবে এরকম হয়। তো আর্থ্রাইটিস মে নট বি প্রেজেন্ট এট অনসেট, 1/3 কেসেস পলিআর্থ্রাইটিস। আর্থ্রাইটিস অনেক সময় প্রথমে প্রেজেন্ট নাও থাকতে পারে, আর টোটাল কেসে 1/3 কেসেস পলিআর্থ্রাইটিস থাকতে পারে। সিস্টেম অনসেট জিআইএ 5 to 15% টোটাল জিআইএ, তার মানে হচ্ছে সিস্টেম অনসেটটা হচ্ছে মোর কমন আমরা পাইলাম অলিগোআর্থ্রাইটিস অলমোস্ট হাফ, 20 to 25% পাইলাম পলিআর্থ্রাইটিস, আর সিস্টেম অনসেট হচ্ছে 5 to 50%। এখানে মেল ফিমেল রেশিও 1:1 অর্থাৎ সমান, বাট আমরা ওইগুলিতে পাইছি যে ফিমেল আর মোর sufferer than male. Fever must be present for at least 2 weeks, and it is quotidian type and usually in the evening. Quotidian fever হয় at least 2 সপ্তাহ থাকে, এবং দেখা যায় যে 48 ঘন্টা মধ্যে এটা বেসলাইন টাচ করে না, and usually in the evening, সাধারণত ইভিনিং এ হয়। র্যাশ সালমন কালার প্রেজেন্ট হুইচ আর নট প্লুরাইটিক, র্যাশ থাকে, হ্যাঁ, এবং এটা সাধারণত র্যাশের নন প্লুরাইটিক র্যাশ থাকে। পেইন এন্ড ইনক্রিজেস ডিউরিং ফিভার, জ্বরের সময় বেড়ে যায়, সাইজ অ্যাবাউট 2 to 5 মিলিমিটার। পেবনার ফেনোমেনন মে প্রেজেন্ট, মাকড়সা জালের মতো অনেক সময় যদি দেখি যে এটা থাকতে পারে। আর লিম্ফোডেনিনোপ্যাথি ইজ জেনারেলাইজ, রাবারি এন্ড পেইনলেস। সাধারণত জেনারেলাইজ লিম্ফোডেনিনোপ্যাথি হয় এবং রাবারি পেইনলেস থাকে। তাহলে এটা হলো সিস্টেমিক অনসেট জিআইএ ক্যারেক্টারিস্টিক। Enthesitis related arthritis, children have a enthesitis related arthritis if they have either arthritis and enthesitis or arthritis or enthesitis with at least 2 of the following characteristics. কি কি থাকতে পারে? Sacroiliac joint tenderness and inflammatory lumbosacral pain. Sacroiliac joint involved হতে হয় অথবা lumbosacral pain এ ইনফ্লামেশন থাকতে পারে। Presence of HLA-B27, আমরা যদি ব্লাড টেস্ট করি HLA-B27 পাওয়া যেতে পারে। Onset of arthritis in a male older than 60, সাধারণত ছেলেদের হয় যাদের 6 বছর উপরে। acute anti-uveitis, IA acute anti-uveitis পাওয়া যেতে পারে, and a family history of an HLA-B27 associated disease. এই ধরনের ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, স্যাক্রোইলাইটিস বা এনথেসিটিস আর্থ্রাইটিস, এগুলি ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। এই যে 5টার মধ্যে যদি আমরা অ্যাটলিস্ট 2টা পাই, তাহলে সেটাকে আমরা এনথেসিটিস রিলেটেড আর্থ্রাইটিসে ক্যারেক্টারিস্টিক করতে পারি। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস থাকতে পারে, আর ইন এ ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, মানে ফার্স্ট ডিগ্রির মধ্যে এই হিস্ট্রিগুলি থাকতে পারে। এক্সক্লুশন করতে পারি কিভাবে? পেশেন্ট উইথ সোরিয়াসিস or a family history of psoriasis in a first degree relative, a positive rheumatoid factor test result or systemic arthritis are excluded from the group. During the first 6 months of disease, the arthritis is typically asymmetric. প্রথম 6 মাস দেখা যাবে asymmetric থাকে and involve 4 or less joint, most frequently the knee, ankle, hip, মানে লার্জ জয়েন্টগুলির সাথে ইনভলভ হয়। Inflammation of the small joint of the foot, bursitis is highly suggestive of enthesitis related arthritis. Enthesitis is typically symmetrical and typically affect the lower limb. সাধারণত lower limb এ affect হয়। আর psoriatic arthritis, children have psoriatic arthritis if they have arthritis and psoriasis or arthritis and at least 2 of the following. যদি থাকে dactylitis, nail pitting or onycholysis and psoriasis in first degree relative, যদি থাকে তাইলে সেই ক্ষেত্রে psoriatic arthritis, at least এই 3টার মধ্যে 2টা থাকলে আমরা ক্লাসিফাই করতে পারি psoriatic arthritis। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? আদার ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, যেমন ইনফেকশন মধ্যে সেপটিক আর্থ্রাইটিস, ভাইরাল আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস or post infectious arthritis, tubercular arthritis,
আদার রিউমেটিক ডিজিজ যেমন অ্যাকিউট রিউমেটিক ফিভার ভেরি কমন রিউমেটয়েড আর্থ্রাইটিস এন্ড অ্যাকিউট রিউমেটিক ফিভার দুইটাই আমরা এই চাইল্ডহুড এজে আমরা পাই। এসএলই সাধারণত ফিমেল। তোমরা যদি ওয়ার্ডে আসো না, ওয়ার্ডে আসলে আমার এই ইউনিটে একটা এসএলই বাচ্চা মেয়ে আছে, জুভেনাইল ডার্মাটোমায়োসাইটিস। সিস্টেমিক ভাস্কুলাইটিস, পলিআর্টিকুলার নোডোসা, মেলিগনেন্সিতে লিউকেমিয়া, যেটা আমি আগে বলছিলাম। এবং লিউকেমিয়া অনেক সময় কিন্তু আমরা দেখা যায় যে সিস্টেমিক অংশের জে এর মতো প্রেজেন্টেশন করে এবং আমরা ইনিশিয়ালি অনেক সময় মিস করে যাই। তো এটা মাথায় রাখতে হবে, কিন্তু এরকম জয়েন্ট ইনভলভমেন্ট নিয়ে লিউকেমিয়াও প্রেজেন্ট করতে পারে। ডায়াগনোসিস অফ জে ইজ ক্লিনিক্যাল। ইনফ্যাক্ট এই জে এ আমরা ডায়াগনোসিসটা হইতে হবে ক্লিনিক্যাল। দ্য মেটিকুলাস ক্লিনিক্যাল এক্সক্লুশন অফ আদার ডিজিজ, অন্যান্য ডিজিজকে আমরা এক্সক্লুড করতে হবে। আর ল্যাবরেটরি স্টাডির মধ্যে আমরা কিছু টেস্ট আছে, যেমন ইনক্লুডিং টেস্ট ফর অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি, রিমাইটেড ফ্যাক্টর, আর অনলি সাপোর্টিভ অর প্রগনোস্টিক। এটা আমাদের সাপোর্ট করবে যে এটা জেআই কিনা, এবং প্রগনোসিসটা বলবে। এন্ড দেয়ার রিজাল্টস মে বি নরমাল ইন পেশেন্ট উইথ জিআইএ। রিজাল্টস নরমাল থাকে পেশেন্ট উইথ, অনেক সময় দেখা যায় যে এগুলি পেশেন্টে এএনএ বা আরএফ সব ক্ষেত্রে তো আমরা পাই না। আমরা দেখছি অলিগো আর্থ্রাইটিসে কিন্তু রিমাইটেড ফ্যাক্টর নেগেটিভ থাকতে পারে, অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি নেগেটিভ থাকতে পারে। আচ্ছা, ইনভেস্টিগেশন মানে দেয়ার ইজ নো স্পেসিফিক টেস্ট ফর ডায়াগনোসিস জিআইএ, কোনো স্পেসিফিক টেস্ট নাই। জুডিশিয়াস ইউজ অফ সাম ল্যাব ইনভেস্টিগেশন মে বি সার্ভ টু, যেমন সাপোর্ট দ্য ক্লিনিক্যাল। আমরা বলছি যে ক্লিনিক্যালি আমরা মোস্টলি এটা ডায়াগনোস করব। এইড উইথ ক্লাসিফিকেশন, ক্লাসিফাই করব ক্রাইটেরিয়া দেখে। এক্সক্লুশন অফ আদার আর্টিকুলার ডিজিজ, অন্যান্য আর্টিকুলার ডিজিজ আমরা এক্সক্লুড করব। টু মনিটর ডিজিজ অ্যাক্টিভিটি এন্ড এক্সটেন্ট অফ দ্য ডিজিজ, আমরা ডিজিজ অ্যাক্টিভিটি এবং এক্সটেন্ট অফ দ্য ড্যামেজ এটা আমরা মনিটরিং করব ক্লিনিক্যালি। বাট হেমাটোলজি যদি আমরা ইয়ে করি, দেখা যাবে যে সিবিসি হিমোগ্লোবিন অনেক সময় যেহেতু ক্রনিক ডিজিজ কমতে পারে, লিকোসাইটোসিস ইনফ্লামেটরি যেহেতু লিকোসাইটোসিস, থ্রম্বোসাইটিস আমরা পেতে পারি। ইএসআর যেহেতু ক্রনিক ডিজিজ, ইএসআর বাড়বে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন বাড়বে। আর ডায়াগনোসিস অফ জিআইএ ইজ ক্লিনিক্যাল, আগেও বলছি। দ্য মেটিকুলাস ক্লিনিক্যাল এক্সক্লুশন অফ আদার ডিজিজ, অন্যান্য ডিজিজকে আমরা এক্সক্লুড করতে হবে জিআই কে ডায়াগনোসিস করার জন্য। ল্যাবরেটরি স্টাডি ইনক্লুডিং টেস্ট অফ এএনএ এন্ড দেয়ার রিজাল্টস মে বি নরমাল ইন পেশেন্ট, এটা তো আমরা আগেই বলেছি। সরি, এটা তো আমরা দেখেছি। হ্যাঁ, এখন হলো সেরোলজি। সেরোলজি টেস্ট যদি আমরা করি, রিমাইন্ডার ফ্যাক্টর আইজিএম শুড বি ডান ইন অল পার্ট পলিআর্টিকুলার এন্ড সিস্টেমিক অংশের জিআই। এই আইজিএম রিমাইন্ডার ফ্যাক্টর আমরা প্রত্যেকটা পলিআর্টিকুলার এবং সিস্টেমিক জিআই আমরা করব এই টেস্টটা। অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি মে প্রেজেন্ট ইন পোস্টিআর্টিকুলার এন্ড অ্যাবসেন্ট ইন সিস্টেমিক আর্টারি। সাধারণত পলিআর্টিকুলার প্রেজেন্ট থাকে, বাট পোস্টিআর্টিকুলারে থাকতেও পারে, বাট সিস্টেমিক আর্টারিজে এটা থাকবে না। অ্যান্টি-সিসিবি অ্যান্টিবডিজ highly specific 98% is distinguished GIA from other arthritis that mimic GIA. অনেক যেগুলো আর্থ্রাইটিস আছে GIA এর মতো, সেখান থেকে আমরা ডিস্টিং করতে গেলে সিসিবি অ্যান্টি-সিসিবি দেখলে আমরা দেখব যে 98% highly specific. Immunology test করলে IgG may be increased, IgA will be lower absent, complement 3 often elevated to low. ইমিউনোলজি আমরা টেস্ট করি, যেটা আমরা বলছি যে এখানে যে এটা ইমিউনোলজিক্যাল ডিজিজ, এখানে ক্রনিক ডিজিজ। এইচএলএ টাইপিং যদি আমরা করি, এইচএলএ B27 এটা এনটিসিআইটি জিআইএ তে আমরা পাবো, DR4 পলিআর্টিকুলার জিআইএ তে পাবো, DR5 DR8 পলিআর্টিকুলার জিআইএ তে, এবং B35 DR5 এগুলি আমরা সিস্টেমিক জিআইএ তে পাবো। যেহেতু এখানে এইচএলএ টাইপিং, এইচএলএ ইনভলভমেন্ট জিআইএ থাকে, সুতরাং এই ধরনের টেস্ট যদি আমরা করি, সেটার ইনভলভমেন্ট আমরা জিআইএ তে পাবো।
আদার আমরা রেডিওলজিক্যাল করতে পারি, রেডিওলজি এক্সরে অফ দ্য এফেক্টেড জয়েন্ট যদি করি, এখানে আবার এক্সট্রার মধ্যে স্টেজিং আছে। স্টেজ 1 এ সফট টিস্যু সোয়েলিং পাবো, ইফিউশন, পেরিয়ার্টিকুলার অস্টিওপেনিয়া পাবো আমরা ইনিশিয়ালি। তাহলে আর্লি চেঞ্জ আমরা পাবো কি, একটা সফট টিস্যু সোয়েলিং পাওয়া যাবে, ইফিউশন পাওয়া যাবে এবং পেরিয়ার্টিকুলার অস্টিওপেনিয়া পাওয়া যাবে। আর লেট চেঞ্জে আমরা যেটাগুলি পাই, স্টেজ 2 তে আর্টিকুলার কার্টিলেজ ইরোশন হবে, আর্টিকুলার কার্টিলেজ সাবকন্ড্রাকর্টিক্যাল ইরোশন, অর্থাৎ স্টেজ 2 তে আমরা কার্টিলেজ ইরোশন পাবো, ইরোশন ছবিতে আমরা পাবো এক্সরেতে। এবং স্টেজ 3 তে গিয়ে ন্যারোইং অফ দ্য জয়েন্ট স্পেস, এবং আস্তে আস্তে জয়েন্ট স্পেসটা আর্টিকুলার কার্টিলেজ ইরোশন হয়ে স্পেস কমে আসবে এটা স্টেজ 3 তে। আর স্টেজ 4 অর্থাৎ লাস্ট স্টেজ আমরা পাবো বোনি ডিস্ট্রাকশন এন্ড ফিউশন, অর্থাৎ জয়েন্ট স্পেসটা কমে যে এবং আর্টিকুলার কার্টি ইরোশন হয়ে বনি ডিস্ট্রাকশন বনে চলে যাবে এবং ফিউশন হয়ে একটা বোন ছাড়া একটা বোন ফিউজ হয়ে যাবে। অ্যানকাইলোসিস আলটিমেটলি জয়েন্ট কন্ট্রাকচার জেনারেলাইজ অস্টিওপেনিয়া এবং বোনে জেনারেলাইজ অস্টিওপেনিয়া। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে মুভমেন্ট তখন আর এই স্টেজে গেলে আর জয়েন্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় লাস্ট স্টেজে। এইখানে এই যে র্যাশ একটা ছবি দেখাইছে যে জুভেনাইল আর্থাইটিস সালমান কাজে যেটা বলছিল যে স্যালমন কালার র্যাশ হয়, মেকুলার এন্ড নন প্রোয়েটিক, ইন্ডিভিজুয়াল লেশন আর ট্রানজিয়েন্ট অকার ইন পপস অফ দ্য ট্রাঙ্ক এন্ড এক্সট্রিমিটি, সাধারণত ট্রাঙ্ক এবং এক্সট্রিমিটি বেশি হয় এবং এটা ট্রানজিয়েন্ট টাইমের জন্য, যখন ফিভার জ্বর উঠে তখন দেখা যায় র্যাশগুলি বেড়ে যায়, আবার জ্বর কমলে র্যাশ কমে যায়। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জয়েন্টের দেখো লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট, এই জয়েন্টটা সোয়েলিং দেখেই বোঝা যাচ্ছে। দেন এই নি জয়েন্ট থেকে এই নি জয়েন্টটা অনেক বেশি সোয়েল। আর এখানে স্মল জয়েন্টের ইনভলভমেন্ট দেখা যাচ্ছে যে স্মল জয়েন্টগুলি এই জয়েন্টগুলি দেখা যাচ্ছে যে অনেক ফুলে গেছে। এই যে জয়েন্টগুলি দেখা যাচ্ছে যে অনেক সময় স্পাইনেও স্পাইনে ইনভলভমেন্ট থাকতে পারে। আর এই যে এই স্মল জয়েন্ট ইনভলভমেন্ট কমপ্লিকেশন কি হইতে পারে? কমপ্লিকেশন মধ্যে জয়েন্ট কন্ট্রাকচার, এনিমিয়া, পেরিকার্ডাইটিস, মানে হার্টে ইনভলভ হতে পারে, মায়োকার্ডাইটিস, কিডনি ইনভলভ হতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্রনিক এন্টেরিওরাইটিস, আইএ, গ্রোথ রিটার্ডেশন হতে পারে, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম। এই কমপ্লিকেশনগুলি থাকতে পারে। ম্যাক্রো অ্যাক্টিভেশন সিনড্রোম মানে হচ্ছে যে এটা ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম ইজ এ রেয়ার বাট পোটেনশিয়ালি ফ্যাটাল কমপ্লিকেশন সিস্টেমিয়াসের জায়গায় অথবা সিস্টেমিয়াসের জায়গায় এটা রেয়ারলি হয়, বাট যদি পাওয়া যায় তাহলে এটা হলো খুবই খারাপ ফ্যাটাল। ক্লিনিক্যাল ফিচার নন রিমিটিং ফিভার, জ্বর কমতেছে না, হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি, লিম্ফেডিনোপ্যাথি, হিমোরেজ হতে পারে, এপিস্টেক্সিস অথবা হেমাটোমেসিস যেগুলো হতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিসফাংশন, হেডেক, সিজার, কনভার্সন হতে পারে, লেথার্জি, কমা, ডিসওরিয়েন্টেশন হতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট হতে পারে। ল্যাবরেটরিতে আমরা যদি ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোমে কি পাইতে পারি? ল্যাবরেটরি ফিচার সাইটোপেনিয়াস, অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট আমরা করলে অ্যাবনর্মালিটি পাবো, কোয়াগুলোপ্যাথি যেহেতু ব্লিডিং হয়, হাইপোফিব্রিনোজেনিমিয়া পাওয়া যাবে, ডিক্রিজ ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন, ইএসআর কমে যাবে, হাইপার ট্রাইগ্লাইসেমিয়া, ট্রাইগ্লাইসারাইড বেড়ে যাবে, হাইপোনেট্রিমিয়া, সোডিয়াম কমবে, হাইপোলিমিয়া, অ্যালবুমিন কমবে, হাইপার ফেইটিনিমিয়া, ফেইটিন লেভেল বেড়ে যাবে, এবং এলিভেটেড CD25 এন্ড CD163 এগুলি কমপ্লিমেন্ট বেড়ে যাবে। Assessment of the patient. Assessment overall health status of the patient of GI is complex and multi-dimensional. যদি আমরা একটা পেশেন্টের অ্যাসেস করতে যাই তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স এবং অনেক মাল্টি ডাইমেনশনাল একটা ইনভলভমেন্ট থাকে।
ফিজিক্যাল এক্সামিনেশন করতে হলে জেনারেল এক্সামিনেশন ফোকাস অন এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন। আমি শুধুমাত্র জয়েন্টের দিকে তাকাইলে হবে না, অন্যান্য আর কোনো ম্যানিফেস্টেশন জয়েন্টের বাইরে আছে কিনা, আই দেখতে হবে, সাইনোভিআইটিস আছে কিনা, সাইড ইফেক্ট অফ মেডিকেশন। আমরা যে ড্রাগ দিব এই ড্রাগের কিন্তু অনেক সাইড ইফেক্ট আছে, যদি আমরা ড্রাগে যখন যাবো একটু পরেই তখন দেখবো। রিমেটোলজিক্যাল এক্সাম, নাম্বার অফ জয়েন্ট উইথ অ্যাক্টিভ আর্থ্রাইটিস দেখতে হবে, ওভারঅল সিভিআইটি স্কোরিং করতে হবে। ল্যাবরেটরি অ্যাসেসমেন্টের মধ্যে সিবিসি, ইএসআর, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, লিভার ফাংশন, ইউরিন অ্যানালাইসিস, মাইটোফ্যাক্টর অ্যান্টিবডি দেখতে হবে। রেডিওলজিক্যাল অ্যাসেসমেন্ট, প্লেন এক্স-রে, অনেক ক্ষেত্রে এমআরআই এবং অ্যান্থ্রোমেট্রি ও দেখতে হবে। অনেক সময় জয়েন্ট কন্ট্রাকচার হয়ে শর্টেনিং হয়ে যেতে পারে, এই জন্য হাইট, ওয়েট এগুলি নিতে হবে। ক্রনিডিস অনেক সময় ওয়েটও কমে যায়। আর যদি আমরা ম্যানেজমেন্টে আসি, ম্যানেজমেন্ট অফ চাইল্ড উইথ জিআইএ ইজ এ কমপ্লেক্স এন্ড চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, যেটা একটা ক্রনিক ডিজিজ আগেও আমরা বলছি। মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ হইতে হবে। শুধুমাত্র আমরা এখন তো রিমেটোলজিস্টও আছেন, তাই না, এবং শুধু তাদের ইনভলভমেন্ট হলে না, পেডিয়াট্রিশিয়ান এখানে বাচ্চাদের জন্য একটা কি রোল প্লে করতে হবে। টিম মেম্বার কারা থাকবেন, যেটা যেহেতু এটা মাল্টি সেক্টরিয়াল একটা অ্যাপ্রোচ, ডক্টরস অবশ্যই থাকতে হবে, ট্রেন নার্স থাকতে হবে, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, দে হ্যাভ এ ভেরি গুড রোল। যেগুলি ক্রনিক, যেহেতু এটা ডিজিজ, সেখানে এই ফিজিওথেরাপিস্ট বা এক্সারসাইজ একটা রোল আছে। অপথলমোলজিস্ট, অর্থোপেডিক সার্জন, অনেক সময় যখন কন্ট্রাকচার হয়ে যায় সার্জারি রাখতে পারে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, রেডিওলজিস্ট, হ্যাঁ, সাইকোলজিস্টের একটা বিরাট রোল আছে। ক্রনিক ডিজিজ অনেক দিন ধরে ভুগতেছে, হ্যাঁ, সেখানে সাইকোলজিক্যাল একটা সাপোর্ট দরকার। সাইকোসোশিয়াল সাপোর্ট ওয়ার্কার্স, অর্থাৎ যারা ফ্যামিলি মেম্বার্স, স্কুল টিচার্স, ফ্রেন্ডস, সবার একটা সাপোর্ট থাকতে হবে। গোল অফ ট্রিটমেন্ট, আমাদের ট্রিটমেন্টের গোলটা কি? কন্ট্রোল পেইন, ইনফ্লামেশন, টু ম্যাক্সিমাইজ দ্য ডেইলি অ্যাক্টিভিটিস, যাতে আমরা করতে পারি সেটা আমরা দেখব। মেইনটেইন জয়েন্ট ফাংশন যাতে মেইনটেইন হয় সেটা একটা ইম্পর্টেন্ট। প্রমোট নর্মাল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, তাদের নর্মাল যে গ্রোথটা, অপটিমাল নিউট্রিশন এবং সাইকোলজিক্যাল সাপোর্ট, এটাও ইম্পর্টেন্ট। আমি আগেও বলছি যে এটা ক্রনিক ডিজিজ, এখানে একটা বিশাল রোল আছে, তাকে সাইকোলজি সাপোর্ট দিতে হবে। টু মিনিমাইজ ড্রাগ টক্সিসিটি, এটাও আমাদের একটা গোল, কারণ অনেক ড্রাগ অনেক দিন ধরে খেতে হয়, টক্সিক ড্রাগ আছে, সেগুলি ড্রাগ মিনিমাইজ কিভাবে রাখা যায়। টু প্রিভেন্ট রিডিউস অর্গান ড্যামেজ, এবং অর্গান ড্যামেজ আমরা কিভাবে কমিয়ে রাখতে অথবা প্রিভেন্ট করতে পারি, এটা হলো আমাদের গোল অফ ট্রিটমেন্ট। এই পাঁচটা ট্রিটমেন্ট প্ল্যান, জেনারেল মেজার্স এন্ড নিউট্রিশনাল সাপোর্ট, ইম্পর্টেন্ট। ড্রাগের রোল আছে, পেশেন্ট ফ্যামিলি এডুকেশন, আমরা তাদেরকে শিখিয়ে দিতে অনেক কিছু, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, ফ্যামিলি সাপোর্ট, অর্থোপেডিক সার্জারি, কাউন্সেলিং। মেডিকেল ম্যানেজমেন্ট, চয়েস অফ ড্রাগস কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ডস অন সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, সাবটাইপ, এটা কি রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ না নেগেটিভ, এটা এক্সটার্নাল অলিগোআর্থ্রাইটিস নাকি অলিগোআর্থ্রাইটিস উইথ এক্সটেনশন। স্পেসিফিক ম্যানিফেস্টেশনের উপরে অনেক ড্রাগ দিতে হয়। পজিশন অফ দ্য ড্রাগ অন থেরাপিউটিক পিরামিড, আমরা দেখবো একটু পরেই। এই যে থেরাপিউটিক পিরামিড যদি আমরা যদি ফার্স্ট লাইন এজেন্ট হচ্ছে NSAID, বেসিক প্রোগ্রাম অ্যাসপিরিন, নাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, টলমিথিন, ইন্ডোমেথিন, ফার্স্ট লাইন ড্রাগ। যখনই আমরা সেকেন্ড লাইন ড্রাগে যাব, ডিজিজ মডিফাইং ড্রাগ, মেথোট্রেক্সাইড, স্টেরয়েড। সেকেন্ড লাইন হচ্ছে মেথোট্রেক্সাইড, স্টেরয়েড, অরাল, আইভি, ইন্ট্রাআর্টিকুলার হতে পারে। থার্ড লাইন ড্রাগ হচ্ছে these are the disease modifying anti-rheumatic drugs, সালফাসেলাজিন, ক্লোরোকুইন, হ্যাঁ, তারপরে ইটানাসেপ্ট। ফোর্থ লাইনে সাইক্লোস্পোরিন, এজাথিওপ্রাইন, সাইক্লোসমাইড। আর এক্সপেরিমেন্টাল IVIG এখনো এক্সপেরিমেন্টাল চলছে। হাইলাইটস অফ সব কমনলি ইউজ ড্রাগ, যেমন মেথোট্রেক্সাইড, ডোজ হচ্ছে 10 মিলিগ্রাম পার মিটার স্কয়ার উইকলি। ইন্ডিকেশন আমরা কখন দিব? সিস্টেমিক আর্থ্রাইটিসে দিব, ওসিআর্টিকুলার আর্থ্রাইটিস যেটা এক্সটেন্ডেড টাইপ সেটা দিব, পলিআর্থ্রাইটিস দিব। সাইড ইফেক্ট হচ্ছে GIT আপসেট হতে পারে, স্টোমাটাইটিস,
হেডেক, ইনক্রিজ লিভার এনজাইম বেড়ে যেতে পারে, লিকোপেনিয়া, লিগোসাইট কাউন্ট কমে যেতে পারে, ইন্টারস্টিশিয়াল নিউমোনাইটিস হতে পারে। একটা ডিজিজ মডিফাইং ড্রাগ যেটা আমরা বলছি সালফাসালাজিন, ডোজ হচ্ছে 30 to 50 মিলিগ্রাম পার কেজি, 2 ডিভাইডেড ডোজ। ইন্ডিকেশন হচ্ছে সেরোনেগেটিভ পলিআর্থ্রাইটিস, অ্যাসিমেট্রিক্যাল আর্থ্রাইটিস, এনথ্রাসাইটিস, সিস্টেমিক আর্থ্রাইটিস। এটা আমরা দিতে পারি সালফাসালাজিন 30 to 50 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। আর মেথোট্রেক্সেল হলো 10 মিলিগ্রাম পার মিটার স্কয়ার উইকলি দিব। আর সালফাসালাজিন ডেইলি আমরা দিব 2 ডিভাইডেড ডোজ। সাইড ইফেক্ট অফ সালফাসালাজিন বোন ম্যারো সাপ্রেশন হতে পারে, হাইপার সেন্সিটিভিটি, হেপাটোটক্সিসিটি, মেল ইনফার্টিলিটি। আর হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন মেইনলি ইউজ ইন ওল্ডার চিলড্রেন উইথ সিস্টেমিক আর্থ্রাইটিস, সাধারণত ওল্ডার চিলড্রেনে হয় সিস্টেমিক আর্থ্রাইটিস সহ। ডোজ হচ্ছে 5 to 7 মিলিগ্রাম পার কেজি ডেইলি, সিঙ্গেল ডোজ হাইড্রোক্সিক্লোরোকুইন। আর কর্টিকোস্টেরয়েড potent anti-inflammatory agent, no alteration of natural history of GIA, widespread side effect অনেক বেশি দেয় কর্টিকোস্টেরয়েডের। কর্টিকোস্টেরয়েড ইউজ ইন ফলোইং কন্ডিশন, কখন কোন আমরা কর্টিকোস্টেরয়েড পরীক্ষা জিজ্ঞেস করা হয়। লাইফ থ্রেটনিং কন্ডিশন, পেরিকার্ডাইটিস যখন হয়, সিভিয়ার সিস্টেমিক ফিচার যদি থাকে, র্যাপিডলি প্রোগ্রেসিভ আর্থ্রাইটিস, খুব দ্রুত আর্থ্রাইটিস হচ্ছে, টপিক্যাল ইন্ট্রাওকুলার ইউজ ইন ওভিআইটিস, ওভিআইটিস এ আমরা ইউভিআইটিস এ আমরা ইন্ট্রাওকুলার টপিক্যাল চোখে আমরা ইউজ করতে পারি স্টেরয়েড, ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড অনেক সময় ইনজেকশন করে দেওয়া হয় ফর রিমিশন ইন্ডাকশন অন ব্রিজ সার্জারি, অর্থাৎ এক স্টেজ থেকে আরেক স্টেজে যেতে, স্টেজ 1 থেকে স্টেজ 2 বা স্টেজ, তখন ব্রিজ থেরাপি হিসেবে অনেক সময় রিমিশনে স্টেরয়েড ইউজ হতে পারে। কম্বিনেশন থেরাপি, children with severe arthritis unresponsive to other therapy, severe arthritis যেগুলো রেসপন্সিভ না, সেখানেও আমরা কম্বিনেশন থেরাপি ইউজ করতে পারি। সেকেন্ড লাইন এজেন্ট এন্ড সাইটোক্সি ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস, সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে আমরা কর্টিকোস্টেরয়েড ইউজ করতে পারি। ইন্ডিকেশন ডিএমআরডি, disease modifying anti-rheumatic drugs, persistent symptoms and signs of inflammatory arthritis, যদি দেখা যায় যে সিমটম এবং সাইন অফ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস পারসিস্ট করে, সেক্ষেত্রে আমরা ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগস ইউজ করব। এভিডেন্স অফ প্রোগ্রেসিভ রেডিওলজিক্যাল ড্যামেজ, যদি আমরা এক্সরে করে রেডিও ড্যামেজ দেখতে পাই যে আর্টিকুলার ইরোশন, জয়েন্ট স্পেস কমে যাচ্ছে অথবা বোন অলরেডি ইনভলভ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ডিএমআরডি ইউজ করব। ট্রাবলসাম এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন, কিছু এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন আছে, সেগুলির ক্ষেত্রে আমরা অনেক সময় ডিএমআরডি ইউজ করি। এন্ড প্যালিন্ড্রোমিক রিউমেটয়েড আর্থ্রাইটিস, সেক্ষেত্রে আমরা ডিএমআরডি উই ক্যান ইউজ। নিউ অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট, কিছু নিউ অ্যাপ্রোচ আছে, যেমন ডিএমআরডি হিসেবে আরো ড্রাগ লেফলুনোমাইড, এটা ডিএমআরডি, নতুন ডিএমআরডি। এছাড়াও বায়োলজিক্যাল রেসপন্স মডিফায়ার, হিউম্যান এক্লোডিং ফ্যাক্টর, এগুলো ইন্ট্রা ইটানারসেপ আর ইনফ্লিক্সিম্যাব, ইটানারসেপ্ট, এগুলিও ইউজ করা যায় নতুন ড্রাগ। এগুলি সম্বন্ধে খুব একটা কিছু বলতে চাচ্ছি না, কিভাবে এগুলি কাজ করে বলছে। আচ্ছা, এখন আমরা ফিজিওথেরাপি, আমি আগেও বলছি যে ফিজিওথেরাপি একটা বিরাট রোল আছে, সাইক্লিং, সুইমিং, হাইড্রোথেরাপি, স্পেসিফিক সাপোর্ট আমরা দিতে পারি। সুইমিং খুব ভালো একটা ফিজিওথেরাপি, সাইক্লিং করতে পারে। অকুপেশনাল থেরাপি টু কিপ দ্য পেশেন্ট ইন্ডিপেন্ডেন্ট রেসপন্সিবল টু সাপোর্ট এভরিডে অ্যাক্টিভিটি, অর্থাৎ তার যে নিজের কাজ যাতে সে নিজে করতে পারে, কাপড় পরতে পারে বা বাথরুম ইউজ করতে পারে, যে এই আমাদের অকুপেশনাল থেরাপি মেইন টার্গেটটা হচ্ছে, কারণ যেহেতু জয়েন্ট ডিফর্ম হয়ে গেলে চলাচলে অসুবিধা হয়, সেগুলি যাতে তার না হয়, এটা আমাদের টার্গেট। নিজের কাজ যাতে নিজে করতে পারে। পেশেন্ট এন্ড ফ্যামিলি এডুকেশনটা ইম্পর্টেন্ট, কারণ এই ডিজিজের প্রসেস কি কমপ্লিকেশন হতে পারে, সেগুলি আগেই ফ্যামিলি মেম্বারদেরকে বা পেশেন্ট, কেউ যদি একটা বড় বাচ্চা হয়, বুঝিয়ে দিতে যেতে পারে। অর্থোপেডিক মেজার্স, স্ক্রিন টু প্রিভেন্ট ডিফর্মিটি, অনেক সময় আমি আগে বলছি যে যদি খুব বেশি ডিফর্ম হয়ে যায়, সেক্ষেত্রে সার্জারি প্রয়োজন হতে পারে। ওয়ার্ক স্ক্রিন ইউজ আমরা করতে পারি ডিফর্মিটি প্রিভেন্ট করার জন্য। কাউন্সিলিং ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা একটা ক্রনিক ডিজিজ, লং স্ট্যান্ডিং
ডেভেলপমেন্ট বা অনেক সময় বাচ্চাদের স্কুলিং ইন্টারাপ্টেড হয়, সেই ক্ষেত্রে কাউন্সিলিং, ডায়াগনোসিস থেকে নিয়ে কমপ্লিকেশন এবং প্রগনোসিস, ফলো আপ সব সুন্দরভাবে কাউন্সিলিং করে বুঝাই দিতে হবে ফ্যামিলি মেম্বার বা যারা বাচ্চা গার্জিয়ান তাদেরকে। স্পেশালি ফর অর্থোপেডিক এক্সামিনেশন, follow up is important. Assess disease process of joints. আমরা ডিজিজ প্রসেস জয়েন্টের যে অ্যাসেসমেন্ট করব, এন্ড কমপ্লিকেশন অফ ডিজিজ প্রসেস এন্ড ড্রাগস। ফলো আপ আমরা কি করব, তার আই ইনভলভমেন্টটা ফলো আপ করব, ডিজিজের প্রসেসে কতটা জয়েন্ট ইনভলভ হচ্ছে কিভাবে হচ্ছে সেটা একটা ফলো আপ করব, এবং যে ড্রাগ আমরা দিচ্ছি, তোমরা একটু আগে আমি বলছি ড্রাগগুলি এগুলি অনেক সাইড ইফেক্ট আছে, সুতরাং সেই কমপ্লিকেশন গুলি বা সাইড ইফেক্ট ডেভেলপ করছে কিনা সেটাও আমরা ফলো আপ করব। অর্থোপেডিক অপথলমিক ফলো আপ, যদি পোস্টিআর্টিকুলার ইন চাইল্ড হু হ্যাজ নেভার হ্যাড, যাদের আগে আইডিডি ছিল না, পোস্টিআর্টিকুলার যেগুলি আর্থ্রাইটিস হয় সেক্ষেত্রে প্রথম কন্টাক্ট আমরা আই দেখব, 3 মাস পর পর দেখব, প্রথম 2 বছর, পরবর্তীতে 7 বছর 6 মাস পর পর দেখব, দেন ইয়ারলি একবার আমরা দেখব। আর পলিআর্থ্রাইটিস হইলে 5 বছর পর পর আমরা অপথলমিক ফলো আপ নিব, 5 বছরে 6 মাস পর পর, 6 মান্থলি প্রথম 5 বছর 6 মাস পর পর, তারপর ইয়ারলি। আর সিস্টেমিক আর্থ্রাইটিস হলে ইয়ারলি আমরা দেব, যেহেতু এখানে আই ইনভলভমেন্ট অত ইম্পর্টেন্ট না। ইন চাইল্ড হু হ্যাজ হ্যাড আইডাইটিস, যাদের আইডাইটিস আছে তাদের প্রতি 3 মাস পর পর আমরা চোখ পরীক্ষা করব। উইথ অ্যাক্টিভ ইকুলার ডিজিজ ইজ ইন্ডিকেটেড রেসপন্সিভ থেরাপি। কোর্স এন্ড প্রগনোসিস, fluctuate and remission relapse হতে পারে, মেজরিটি লিটল নো ডিসেবিলিটি, সাধারণত ডিসেবিলিটি হয় না, about 45% কন্টিনিউ জয়েন্ট ডিজিজ এন্ড পেইন, 45% দেখা যায় জয়েন্ট ইনভলভমেন্ট থেকে যায়। ইন সাম পার্মানেন্ট ডিফর্মিটি, কোনো বাচ্চা ক্ষেত্রে পার্মানেন্ট ডিফর্মিটি হতে পারে, চাইল্ড মে বিকাম এ ফিউ নাম্বার চাইল্ড বিকাম ক্রিপল হয়ে যেতে পারে। পুয়ার প্রগনোসিস তাদের আরএফ রিউমাটয়েড পজিটিভ পলিআর্থ্রাইটিস পুয়ার প্রগনোসিস, ইনভলভমেন্ট অফ হিপ জয়েন্ট যদি হয় পুয়ার প্রগনোসিস, সিস্টেমাটিক ডিজিজ হলে পুয়ার প্রগনোসিস, মোর দেন এ ইয়ার অফ অ্যাক্টিভ ডিজিজ উইদাউট রিমিশন যদি অ্যাক্টিভ ডিজিজ থাকে উইদাউট রিমিশন, সেক্ষেত্রে আর্লি ডেভেলপমেন্ট অফ নোডিউলস এন্ড ইরোশন থাকে তাহলে পুয়ার প্রগনোসিস, সিভিয়ার ফাংশনাল ইমপেয়ারমেন্ট তাহলে দিস ইজ পুয়ার প্রগনোসিস। স্পেসিফিক কমপ্লিকেশন, ক্রনিক ইউভিআইটিস 10% ক্ষেত্রে হতে পারে, হায়ার ইন পারসিস্টেন্ট পোস্টিআর্টিকুলার হয় এবং অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ পেশেন্ট যেটা পলিআর্থ্রাইটিস, সেক্ষেত্রে কোন ইউভিআইটিস হতে পারে, মাইক্রোনেথিয়ান অ্যাটলান্টোএক্সিয়াল সাবলাক্সেশন হতে পারে, পলিআর্থ্রাইটিস রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ, অ্যামাইলোলোসিস। বেস্ট প্রগনোসিস হচ্ছে পারসিস্টেন্ট অলিগোআর্থ্রাইটিস, আর ওয়ার্স্ট হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ পলিআর্থ্রাইটিস। ডায়াগনোসিসে সাইনেমেল বায়োপসি আমরা করতে পারি, এগুলি কিছু কিছু টেস্ট আছে, ইন্টারলিউকিন অ্যাক্টিভিটি, সিস্টেমিক সাইটোকাইন অ্যাসেসমেন্ট। ট্রিটমেন্টে আমরা বলছি যে নিউ কিছু অ্যাপ্রোচ আছে। প্রগনোসিস, চিলড্রেন উইথ persistent oligoarticular disease fare well with the majority achieving disease remission. Those who extended oligoarticular disease have a poor prognosis. যাদের extended oligoarticular disease আছে তাদের prognosis poor, and children with oligoarthritis, particularly girls who are ANA positive and with onset of arthritis before 6 বছরের আগে যাদের arthritis শুরু হয়েছে তাদের প্রগনোসিসটা পুয়ার, আর at great risk for development of chronic uveitis হতে পারে। Persistent uncontrolled anterior uveitis can cause posterior synechic cataract, glaucoma and band keratopathy with resultant blindness, blind হয়ে যেতে পারে। The child with polyarticular GIA often has a more prolonged course of active joint inflammation and require early aggressive therapy. এগুলি যদি পলিআর্টিকুলার জিআইএ হয় তাহলে সেক্ষেত্রে অ্যাগ্রেসিভ থেরাপি দিতে হবে। Systemic onset GIA often the most difficult to control in terms of both articular inflammation and systemic manifestation. Poorer prognosis related to polyarticular distribution arthritis, fever lasting more than 3 months and increased inflammatory markers
such as platelet count and ESM more than 6 months. এগুলি প্রগনোসিস খারাপ। তাইলে আমরা অলমোস্ট শেষে চলে এসেছি এবং আমরা যেটা জেআইএ আমি বলেছি আগেই যে ইটস এ বিগ সাবজেক্ট এবং ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এক্সাম বলো, তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে বলো, এবং ওয়ার্ডে গেলে একটা দুটা পেশেন্ট সব সময় আছে, রিটেনে থাকতে পারে, ইভেন শর্ট কেস অনেক সময় থাকতে পারে, লং কেস তোমাদের যেহেতু ফিফথ সম্ভবত পেটিসি দেওয়া হয় না, তবে অ্যাডাল্টের আর্থ্রাইটিস কেস তোমাদের লং কেসও থাকতে পারে। তো সেই দিক দিয়ে জেআইএ ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমার মনে হয় যেহেতু এটা বিগ একটা ইয়ে, আমি খুব দ্রুত আমাকে শেষ করতে হলো, তোমরা নিজেরা একটু দেখে নিবে এবং বইয়ের মধ্যে যেগুলি তোমরা পড়ো, তোমরা কি কেউ রেসপন্স করবে? পেইটিসে কোন বইটা পড়ো তোমরা? এনিবডি? শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? হ্যাঁ, ভেরি গুড। ওই বইয়ের মধ্যে তোমরা দেখবা যে সুন্দরভাবে দেওয়া আছে। আবির স্যারের বইটা পড়লেই এখানে পাবা লিভার ডিজিজ বৃহস্পতিবারে। ইনশাআল্লাহ কোনো প্রবলেম না হলে তাহলে আমরা আবার 10টার সময় নেক্সট ক্লাস নিব এবং এই ক্লাসের কিছু ফিডব্যাক হয়তো আমি নিব। তো থ্যাংক ইউ এভরিবডি। ভালো থাকো সবাই।